আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে। আজ পর্যন্ত যে কটা কাজ করেছি তার মধ্যে হয়তো বেশ কিছু কাজ এরকম আছে যে কাজগুলো কেউ কেউ বলেন হয়তো সে কাজ না করলেও চলতো। এবারে যে কাজগুলো আমি করে এসেছি হয়তো সেই কাজগুলো সবসময় বেশি দর্শকের কাছে পৌঁছয়নি। যতক্ষণ আমি স্টার হচ্ছি আই ক্যান ডিক্টেট, ফলে তখন কোন কাজ আমার কাছে আসছে সেটা তো আমার হাতে নেই। একজন মানুষের না নিজেকে আগে চেনা দরকার, নিজেকে অ্যাসেস করাটা দরকার। সেই অ্যাসেসমেন্টে যদি ভুল হয় তাহলে সব অঙ্ক ভুল হতে হতে যাবে। ফলে আজকে যে আমায় এত দর্শক মানে আমাকে ভালোবাসছেন, আমার কাজটা অ্যাপ্রিসিয়েট করছেন, এটার পিছনে অনেকগুলো কাজ রয়ে গেছে। সেলিব্রিটিদের অন্দরমহলের খোঁজ করতে করতে আজ আমরা এসে পৌঁছেছি আপনাদের সকলের খুব পছন্দের অভিনেতা এবং প্রায় ঘরের ছেলেই বলা যেতে পারে, কিন্তু হ্যাঁ তোর সিরিয়ালে বলা যেতে পারে সবে একটাই হয়েছে, কার কাছে কই মনের কথার হিরোর কাছে। তো বুঝতেই পারছেন আমরা আজকে এসে গেছি অভিনেতা দ্রোণের বাড়িতে, বেহালাতে আমরা এসে পৌঁছেছি। এবং বেহালা এসে পৌঁছানোর পরে তার ফ্ল্যাটের 4th ফ্লোরে, মানে তার অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরে আমরা এসে পৌঁছেছি এবং দেখা যাক তিনি এবং তার স্ত্রী দুজনেই অপেক্ষা করে আছে। Hello. Welcome, welcome, welcome. Please come. তোমাদের নতুন বাড়িতে মানে যেরকম তোমরা আমাদের ওয়েলকাম করলে ঠিক সেরকম সিটি সিনেমাতে তোমাকে আমরা ওয়েলকাম করলাম। থ্যাংক ইউ সিটি সিনেমা, ওয়েলকাম। এই আমাদের ছোট্ট নতুন বাড়ি, এখনো অনেক কাজ বাকি, টুকটাক কিছু ইন্টেরিয়রের কাজ রয়েছে, কিন্তু মোটার উপর ব্যাপারটা দাঁড়িয়েছে আর কি। কিন্তু যখন তোমরা ফ্ল্যাটটা নিচ্ছিলে সেই সময় কার কাছে কই মনের কথা চলছে, হ্যাঁ সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে গোছানো, ইন্টেরিয়র করা, সাজানো গোছানো এগুলোর জন্য কিভাবে কোঅর্ডিনেট করতে ছিল জানো তো, খুব টাফ ছিল। তার কারণ মানে আমরা দুজনেই তো ওয়ার্কিং, আমিও সকালে শুটিং এ বেরিয়ে যেতাম। এই তোমরা প্লিজ বসো। হ্যাঁ আমরা একটু ঘরে দেখতে যাচ্ছি। আচ্ছা ওখানে একটু দিদিকে যদি হাই বলে দাও। হ্যাঁ ওই যে তুমি একবার হাই বলে দাও। রান্না বান্না চলছে মনে হয় তোমাদের লাঞ্চ। হ্যাঁ ও অ্যাকচুয়ালি অফিস বেরোবে সেই কারণে। তো যেটা বলছিলাম, যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং, ফলে যা হয় বাড়ির কাজগুলো দেখাটা খুব সমস্যা হচ্ছিল, সময় দেওয়া যাচ্ছিল না ঠিক মতো। যদিও আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল একটা, এই জায়গাটা এরকম হবে, এই জায়গাটা এরকম করবো, নিজেরা বসে বসে প্ল্যান করতাম, কিন্তু সেগুলো এক্সিকিউট করাটার জন্য যে সময়টা দেওয়া দরকার, যে পরিশ্রমটা দেওয়া দরকার, সেটাতে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু থ্যাঙ্কফুলি যারা কাজগুলো করেছেন তারা নিজেদের মতো দায়িত্ব নিয়ে মোটামুটি গুছিয়ে করে দিয়েছে। যেটুকুনি ধরো ওভারঅল দেখে বুঝতে পারছি তোমাদের ফ্ল্যাটটাকে তোমরা খুব ছিমছাম রেখেছো। হ্যাঁ এটা আমাদের বরাবরই ছিল। খুব বেশি জিনিস দিয়ে ভরিয়ে দিলে কি হয়, তাহলে মানে ওই ওপেন স্পেসটা একটু কম লাগে। তো সেই কারণে মানে আমার ওয়াইফ ও খুব বলতো যে আমি খুব একটু ছিমছাম, কম জিনিসপত্র হবে, তো সেখানে তাহলে কি হয় ফ্ল্যাটটা দেখতে ঠিকঠাক লাগে আর কি। তো এখনো অবধি এরকম আছে, জানি না এখনো অনেক জিনিস বাকি আছে, সেগুলো সব টুকটুক করে হবে আস্তে আস্তে। তো মোটামুটি যেগুলো না হলেই নয় সেগুলোকে সাজিয়ে আমরা আপাতত। আর এই উডেন ফার্নিচারের কাহিনীটা আসবে তার আগে আমি দেখতে পাচ্ছি ফ্রিজটাকে তোমরা একজন মানুষের মতন ট্রিট করেছো। ওকে যদি ভালোবেসে একটা নাম দিতে চাও কি নাম দেবে? ওর জন্য একটা আলাদা সেটআপ, একটা কিছু নাম ঠিক করতে বলছি। ওকে ভগবানের মতন, হ্যাঁ ফ্রিজলু বা এরকম কিছু একটা নাম যদি ভাবো, ওর জন্য আলাদা স্পেস করে দিয়েছো। হ্যাঁ একদম একদম একদম, কারণ এইগুলো না খুব ইম্পর্টেন্ট জানো তো। মানে আমি দেখেছি বিশেষ করে রান্নার ডিপার্টমেন্টটা, এটা তো ওদের ওটা খুব ফাস্টিডিয়াস হয়, ওরা ভীষণ খুঁতখুঁতে, এটা ওটা যদি ঠিক না হয় তাহলে পুরো ব্যাপারটাই ঘেঁটে যায়। আমরা এমনি যে কোনো জায়গায় শুয়ে পড়তে পারি, যে কোনো ভাবে ম্যানেজ করে নিতে পারি, কিন্তু এই রান্নাঘরের পার্টটা এটা নিয়ে হ্যাঁ মহিলা মহল এরা এত বেশি। শুধু তাই নয়, আমার একটা জিনিস মনে হয় যে সবকিছুর মধ্যে যেন একটা মানে সুন্দর ব্যাপার থাকে। মানে ধরো আমি প্রচুর জিনিস দিয়ে একটা ঘর যদি সাজিয়ে দিই,
সাময়িকভাবে ওটা ভালো লাগে, কিছুদিন পর তখন আর ওটা ভালো লাগে না। হ্যাঁ। তার থেকে যদি একটু ওপেন স্পেস থাকে, নিজেরা একটু নিঃশ্বাস নিতে পারি। এখনকার কলকাতা শহরে আমাদের যা অবস্থা, আমরা কেউ নিঃশ্বাসটা নিতেই ভুলে যাচ্ছি। সেই নিঃশ্বাসের নেওয়ার জন্য আমাদের অনেক ঘুরেছি আমরা, মানে এই ফ্ল্যাটটা নেওয়ার আগে আমরা প্রচুর দেখেছি, অনেক ফ্ল্যাট কিন্তু দেখছিলাম। কি বলতো, মানে ফ্ল্যাটের কি হচ্ছে, মানে ইভেন কমপ্লেক্সের ফ্ল্যাটও আমরা দেখেছি, ফাইনালি কমপ্লেক্সের ফ্ল্যাট বুক করিনি, তার একটা রিজন কিন্তু এটা খোলামেলার অভাব। এইটার একটাই সুবিধা, সাউথ ইস্ট পুরোটা আমাদের খোলা, আর ফ্ল্যাটটা আর যাই হোক ভীষণ খোলামেলা, এবার সেইটাকে আমরা মানে রিজার্ভ করতে আর চাইনি বলেই এটা। তুমি তো টিসিএস এ চাকরি করছো এবং সে জায়গা থেকে তোমারও একটা হেক্টিক স্কেডিউল আছে, তোমাদের কিছু অদ্ভুত টাইমিং আছে, সেখান থেকে এই ঘরটা গুছিয়ে রাখাতে কে বেশি পটু? উনি না, দুজনের। মানে এটা ছাড়া আমি দেখেছি দুজন মানুষ যদি একসাথে ওয়ার্কিং হয়, দুজন যদি একসাথে কোঅপারেট না করে, তাহলে একটা ফ্যামিলি চালানো ইজ মানে টোটালি ফর মানে ওয়ান পারসন ইট গেটস এক্সস্টেড, ব্যাপারটা সেটা হয়। আর আমাদের যেহেতু একটা বাচ্চা আছে, এবার বাচ্চাটা না, সে স্কুল থেকে এসেছে, তাকে ওই বাড়িতে আমরা যে আগের বাড়িটাই ওখানে রয়েছে আপাতত, তো সেটাতে কি হয় মানে হয়ে ওঠে না কোনোটাই। এবার একার পক্ষে তো সম্ভব হয় না, আমি যে সময়টা থাকি না ও ম্যানেজ করে নেয়, ওটা ও যখন থাকে না আমি ম্যানেজ করি, এইভাবেই চলছে। তোমাদের গরম লাগছে বুঝতে পারছি, সাউন্ডের জন্য ফ্যানটা। হ্যাঁ হ্যাঁ, সেই ম্যানেজমেন্টের জায়গাটায় যাব আমি। ছোট্ট করে তোমার একটুখানি ঘরটায় যদি নিয়ে যাও, ছোট্ট করে, মানে অগোছালো অবস্থা, জাস্ট তুমি এটা একটা রুম মোটামুটি আপাতত শোয়ার রুম হিসেবে ইউজ করছি আমরা। এইখানটা এই সাউথ, এটা ইস্ট, আর এদিকটা বোধহয় উত্তর। হ্যাঁ, তো এটা খোলা। আমরা ওই যেটা বলছিলাম আর কি, একটু খোলামেলা স্পেস না হলে পরে না আমাদের মনে হয় যেন একটু দমাটকে আসছে এরকম। তুমি বাস্তু মানো বা এদিক দিক এইগুলো মানো? বাস্তু ইটসেলফ আমি নিজে যে খুব একটা সেরকম মানি বা সেটা সম্পর্কে খুব আমার আইডিয়া আছে সেটা নয়, কিন্তু হ্যাঁ এটা ঠিক, এই যেটা তুমি বলছো না যে বাস্তু অ্যাকচুয়ালি কি, মানে এনার্জি যে ফ্লো করে, পজিটিভ এনার্জি, তো সেটার জন্য আমরা বরাবর জানি যে যেখানে দক্ষিণ খোলা ঘর বা পূর্ব দিকটা যদি খোলা থাকে সেটা অনেক বেশি হাইজিনিক, এটাই বাস্তু অ্যাকচুয়ালি, সেটাকেই আমরা বিভিন্ন রকম ভাবে, তো এক্ষেত্রে আমরা সেরকমই চেষ্টা করেছি, আর কিছু না। তো এটাও যেমন একটু খোলামেলা আছে, ওই দিকটা আমাদের রাস্তার দিক, ফলে ওখানটাও খোলা। আমরা এই যে ব্যালকনি রয়েছে, এটা আমাদের খুব পছন্দ হয়েছিল, যে আজকাল চট করে দেখবে ফ্ল্যাটে না ব্যালকনি খুব একটা থাকে, খুব ছোট হয়, হ্যাঁ থাকলেও সেটা ভীষণ ছোট হয়। এখানে একটা থ্যাঙ্কফুলি মানে দুখানা ব্যালকনি পেয়েছি আমরা, তো এইটা বেশ আমাদের খুব সুন্দর। সন্ধ্যেবেলাটা বিশেষ করে এখানটা চা কফি নিয়ে বসে দিব্যি সুন্দর একটু গান ফান নিয়ে দারুণ সুন্দর সময় কেটে যায়। মানে কতখানি সময় কাটাতে পারো বলো তো ব্যালকনি? এসব তোমাকে দেখাই, এই দিকটা যেমন দেখো পুরো খোলা, যেহেতু টপ ফ্লোর, এখানটা একটা সুবিধা হচ্ছে যে মানে একদম তুমি পুরো ভিউটা পাও। সন্ধ্যেবেলাটা বিশেষ করে আমার খুব নিজের ভীষণ ভালো লাগে, ধরো শুটিং থেকে ফিরে একটু চা কফি নিয়ে বসে, ওইটা একটা রিল্যাক্সেশন টাইম, খুব এনজয় করি আর কি ওটা। হয়তো একটু গান শুনছি বা একটু গুনগুন করলাম নিজে, তো ও যদি থাকে বাড়িতে, তো বেশ সুন্দর একটা আড্ডা জোন থাকলে না নিজের খুব ভালো লাগে আর কি। এইটুকুই তো সময়, আমরা কতটুকু সময় বাড়িতে থাকতে পারি, তো সেটাই চেষ্টা করি আর কি, যে ঘরে একটু কোয়ালিটি সময় কাটানো। ইনফ্যাক্ট ওই একটু আগে যেটা বলছিল, অনেক আমরা ফ্ল্যাট দেখছিলাম সেই সময়, দেখতে দেখতে তখন এটা ওই জন্য পছন্দ হলো যে একটু খোলামেলা, নিঃশ্বাস নেওয়া যাবে, বন্ধু বান্ধব এলে আড্ডা মারা যাবে। তোমরা কি খুব বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারো? মানে তোমার সোশ্যাল মিডিয়া পাই কোথায়? এখন যেমন আমাদের এই প্রজেক্টটা একটু বন্ধ হয়েছে বলে আমরা মানে তাও একটু সময় পাচ্ছি ফ্যামিলিতে দেওয়ার, বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো একটু কখনো, তাও ইনফ্যাক্ট অনেকেই তো ব্যস্ত, প্রত্যেকেই ব্যস্ত, হয়তো সময় তারাও যে খুব একটা সময় বার করে উঠতে পারছে সেটা না। আমার সময় হলেই যে সবার সময় হবে তাও নয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ সময়টা পাচ্ছি একটু পড়াশোনা করার, সিনেমা দেখার, সিরিজ দেখার, এই সময়গুলো বার করতে হবে, যেটা আগে খুব চাপ করতে হয়। তুমি তো নিজে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, তো সেই জায়গা থেকে এখন কি মানে কার কাছে কই মনের কথা শেষ হয়েছে, এখন কি আবার থিয়েটারটা? আমি ওটা আগেও ছিল, আবার এখনো মানে শোগুলো পরপর আমরা করে যাচ্ছি। আমি যে নাটকটা করছিলাম এখন
চলছে মানময়ী গার্লস স্কুল, সেটার বেশ কয়েকটা শো আগামী দিনেও আছে, এখনও চলছে শোগুলো। এই কিছুদিন আগেও একটা শো ছিল মধুসূদনে। তো আবার সেই সময়টা আমি দিতে পারছি থিয়েটারে, এটা খুব মানে ভেতর থেকে সেই আমার আনন্দটা পাচ্ছি আর কি। রুনা, বাংলা চলচ্চিত্র জগতে রিসেন্টলি আমরা অথই দেখেছি। ধরো অনেকেই বলছে, প্রচুর রিভিউয়ারদের আমি এবং ক্রিটিকদের কথা শুনছিলাম যে এই যে বাংলা চলচ্চিত্র জগতে এখন আবার একটা জোয়ার শুরু হয়েছে, যারা যারা নাট্যদল নাট্যকর্মীরা তারা তাদের গল্পগুলোকে উপস্থাপনা করছে দর্শকদের সামনে, সেটা কতখানি আশার আলো তুমি দেখতে পাচ্ছ? ডেফিনেটলি আশার আলো তো বটেই। মানে আমাদের এখানে একটা সময় তো কত ভালো ভালো নাটক নিয়ে কাজ হয়েছে, তো সেগুলোকে যদি তার ছবিতে আমরা যদি ট্রান্সলেট করার সুযোগ পাই, তাহলে তো ডেফিনেটলি সেটা একটা মানে কি বলবো, একদিক থেকে একটা ডকুমেন্টেশনও বটে। এরকম অনেক নাটক আগে আগে হয়ে গেছে যেগুলো আমরা এখন আর দেখতে পাই না। ধরে নাও সৌম্য মিত্রের নাটক কি উৎপল দত্তের অনেক নাটক যেগুলো তো আমরা দেখতেই পাই না এখন, তার তো কোনো প্রিন্টই নেই, মানে সেই সময় সেভাবে তো শুটিংই করা হয়নি সেটা। কিন্তু হ্যাঁ, সেই নাটকগুলোকে যদি এখন সিনেমা ফরম্যাটে করা হচ্ছে, খুব স্মার্ট প্রেজেন্টেশন, তো সেগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে তো আমাদের মানে পরবর্তী যারা থিয়েটার নিয়ে এক্সাইটেড, থিয়েটার এনথুসিয়াস্ট যারা, তাদের জন্য তো খুব ভালো একটা সুযোগ। তোমরা মোটামুটি যখন কোনো একটা নাটক যখন মঞ্চস্থ করো, সেখানে দর্শক সংখ্যা কীরকম পাচ্ছ এই সময় দাঁড়িয়ে? থ্যাঙ্কফুলি আমরা এখন যে নাটকটা করছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা বলি, মানময়ী গার্লস স্কুল একটা সময় বোর্ড থিয়েটারে খুব মানে প্রফেশনাল থিয়েটারে ভীষণ চলেছে, ভীষণ আমরা সবাই জানি, নাটকটার নাম শুনেছি, রবীন্দ্রনাথ মৈত্রের লেখা নাটক, তো খুব মঞ্চ সফল একটা নাটক। এবার এই প্রফেশনাল থিয়েটারের 150 বছর পূর্তিতে আমাদের পশ্চিমবঙ্গে এরকম একটা উদ্যোগ নেওয়া হলো, অনেকগুলো নাট্যদল মিলে সেই উদ্যোগটা নেয় যে পুরনো যে মঞ্চ সফল নাটক সেগুলোকে ওরা আবার রিভাইভ করছিল। এবার বিভিন্ন দল বিভিন্ন নাটক করছে, আমাদের দল রংরূপ এই মানময়ী গার্লস স্কুলটা আবার মঞ্চস্থ করার সুযোগ পায়। তো সেখানে আমি যে প্রধান পুরুষ চরিত্রটা সেটা করার সুযোগ পেয়েছি, একটা দারুণ অপরচুনিটি, ভীষণ আনন্দ পাচ্ছি। আবার মঞ্চ তো মানে যারা মঞ্চ করে থিয়েটারে তারা ভীষণ রকম থিয়েটারটাকে মিস করি, তো আমরা আবার সেই সুযোগটা পাচ্ছি, আবার স্টেজে কাজ করতে পারছি, খুব ভালো লাগছে। প্রচুর দর্শক আসছেন, নাটক দেখছেন, এবং মানে থ্যাঙ্কফুলি খুব ভালো চলছে আমাদের নাটক, লোকজন খুব পছন্দ করছেন, এটাই আমাদের প্রাপ্তি। এই প্রাপ্তি নিয়েই তোমরা এগিয়ে চলো। চলো আমরা পুরো আড্ডাটাই না হলে এই দিকটা, বারান্দাটা এত আনন্দ পেয়ে গেছি, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডাটা মেরে দেবো। আচ্ছা, এটা তোমাদের হলো কি ডাইনিং? এটা ডাইনিং, হ্যাঁ, ছোট্ট একটা জায়গা, আমরা খুব মানে হয় না কোজি একটা ছোট্ট জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি করার আর কি। এবং আমি দেখছিলাম কোনো স্পেসই তোমরা বাদ দাওনি, প্রত্যেকটারই এইটা আমরা চেষ্টা করেছি। কেন জানো, মানে অনেক ফ্ল্যাটে আমরা দেখেছি কি বলতো, যে স্টোরেজের একটা খুব সমস্যা হয়, জিনিসপত্র রাখা, এসো এদিকে, জিনিসপত্র রাখা। এখানে ঝাল লণ্ঠনটা কার আইডিয়া, তোমার না বৌদি? এটা দুজনেরই, এটা দুজনেরই। এগুলো আমরা নিজেরা ঘুরে ঘুরে কিন্তু কিনেছি কলকাতার বিভিন্ন জায়গায় যেখানে এগুলো পাওয়া যায়, হ্যাঁ, সেগুলো খোঁজ নিয়ে নিয়ে গিয়ে, বিশেষ করে এজরা স্ট্রিট ফিড এসব এখানে অনেক সুন্দর পাওয়া যায় জিনিস। তো তোমরা মানে দরদাম করে কেন সেলিব্রিটি? অ্যাবসলিউটলি আমি ভীষণ ভালো দরদাম করতে পারি। আরে বাপ রে, অলক্ষে দাঁড়িয়ে ভগবান আসার মতন করলো। আরে ও তো অবাক হয়ে যায় মাঝে মাঝে, ওকে যদি ছেড়ে দেওয়া হয়। তুমি ভাবতে পারো, মানে ওর সাথে গিয়ে গিয়ে এটার জন্য আমার এমন একটা হ্যাবিট হয়েছে যে আমি এখন আলাদা করে কিছু কিনতে যাব, মানে নিজে যাব, সেই সাহসটা পাই না। মানে আমার সেটা মনে হয় আমি অবধারিত ঠকে আসবো। বিকজ মানে ওর কথাই যে কেউ যদি আমাকে নাকি 100 টাকা চায়, আমি তাকে 105 টাকা দিয়ে আসি, এটা ওর কথা। তো গিয়ে গিয়ে এমন হয়েছে, মানে হি ইজ ভেরি গুড ইন ইট। তো ওই জন্য কি হয়, সেই মানে জিনিসটা যেহেতু আমরা ওইভাবে কিনে আমরা মানে গোটা বাড়িটাই বলতে পারো যে অবভিয়াসলি মানে যাদের দেওয়া হয়েছে তারাই এক্সিকিউট করেছে, কিন্তু প্রতিটা জিনিস যে কোনো কর্নারে যা দেখছো আমাদের দুজনের, মানে রাতের পর রাত, হয়তো টাইম পাইনি, সারা দিন হয়তো শুরুই করছি, বাচ্চাকে ঘুম পাড়িয়ে পরের দিন স্কুলের জন্য রেডি করার জন্য বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি 12টার সময়, তারপরে আমরা ডিনার করে দুজনে একসাথে বসছি যে পরের দিন বাড়িটা কোন জায়গাটা কি দিয়ে সাজালে বেটার হবে। তারপরে একটু টাইম যদি কখনো পেয়েছে, আমি অফিস ফেরত, ও শুটিং ফেরত,
ওই দিক থেকে মানে দুজনের ওয়ার্কিং লোকেশন থেকে আমরা চলে গেছি ওখানে, গিয়ে ফাইনালি সেগুলো করে এনে বাড়িতে এনে ফেলে তারপর মিস্ত্রিদের দিয়ে সেগুলো এক্সিকিউট করা হয়েছে। এরকম সব থেকে অদ্ভুত বার্গেনিং এর কি হিস্ট্রি আছে যেটা শোনার পরে তুমি লজ্জা বলেছো আমার সঙ্গে নয়, আমার সঙ্গে নয়? না এরকমটা হয় না, মানে উল্টোটা হয়, মানে হয়তো এটা হচ্ছে যে মানে আমি একটা তোমাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হয়তো কোথাও গিয়েছি, এবার দোকানদার বলছে 50 রুপিস, বা এটা একটু খুব কম বলে ফেলছি আমি, ধর 2000 রুপিস। বিশেষ করে দার্জিলিংয়ে যখন গেছিলাম, ওরকম দার্জিলিং ম্যাল রোডের ওখানে, এবার ধরো আমাদের মানে দুজনে ঠকিয়ে দেওয়া যায়, আমরা মেয়েদের এমনিতেই না এগুলো একটু মানে আমি করছি না, কিন্তু না না আমাদের দুজনের সম্পর্কে না আইডিয়া খুব সব মানে বেশিরভাগ ক্ষেত্রে শপাহলিক যেটাকে বলে, মানে আমাদের দুজনকে তুমি যদি ছেড়ে দাও কোথাও আর সেখানে যদি শপিং এর জায়গা আছে, তো মানে পাগলের মতো, মানে হয়তো পরে মনে করছি যে ঠিক আছে একটু বোধহয় বাজেটটা দেখলে ভালো হতো বলে, কারণ আমাকে জানে যে আমার পকেট থেকে টাকা বেরিয়ে যাবে আর কি, ও বলে আজকে না আর না হয়ে গেছে, শুরু করতে পারো এত টাইমের মধ্যে এতগুলো। হ্যাঁ মানে না ওরকমটা না। এবার তোমার একটা এক্সাম্পল বলি, আমরা দার্জিলিং গেছি, বহুবার গেছি, ওরকমই একটা বার গেছি, এবার আমাদের তো মানে ওই একটা হয় যা দেখি তাই ভালো লাগে, মানে রাখার আর জায়গা নেই, সমস্ত ওয়ার্ড্রোব মানে উপচে পড়ছে, মানে খুললে বোধহয় এরকম মুখের মধ্যে পড়ে যায় জিনিস, তাও আমরা কিনতে থাকি। বাড়ির জিনিসপত্র এরকম হয়ে থাকার কিন্তু একটা মজা আছে, মানে এই যে খুললে ধুম করে স্যাটিসফ্যাকশন দেয়, বাড়ির সবাই বকাঝকা করছে আর কত, স্টিল আমরা কিনে যাই। এবার ওখানে গিয়ে একটা আমাদের ওই তোমার লেদার ট্রলি ব্যাগ খুব পছন্দ হয়েছে, ওরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। এবার ও বলছে যে কিনবে, নেবে, ৫-৬ হাজার দাম বলেছিল ওটা। হ্যাঁ, এবার আমি বলছি যে হ্যাঁ মানে আর কি, তারপরে বলছি দামটা জিজ্ঞেস করো, এবার ওরকম হ্যাঁ ওদের ওরকম 7000 না ওরকম কিরকম একটা দাম বলেছে, এত দাম দিয়ে নেবে, মানে যেটা হয় চোখে চোখে মানুষের কথা, বলছে তুমি দাঁড়াও ওয়েট করো, তুমি একদম মুখ খুলবে না, সব জায়গায় যেখানে যাই আমাকে আগে বলে যায় তুমি কিন্তু মুখ খুলবে না, বেফাস। এবার হলো, আমি তো চুপ করে আছি, এবার ওটা শুরুই করলো বোধহয় 1500 ওরকম থেকে, ফাইনালি আমরা ওই ট্রলি ব্যাগটা ভীষণ সুন্দর, মানে একদম পারফেক্ট লেদার ব্যাগ, 4টে ট্রলি যেরকম হয়, সেটা কিনে এনেছি বোধহয় ওরকম 2200 না 2000 এরকম। তোমরা নেক্সট কবে দার্জিলিং যাবে গো? আমি যাব, আমার অনেক কিছু। এবার আমার কিন্তু কমিশন নিয়ে আমি এটা তোমায় আমি একটা এক্সাম্পল দিলাম, মানে এই লেভেলের ওর সঙ্গে গিয়ে, এবার তাহলে তুমি বলো কারণ আছে আমি বলছি, তার কারণটা নেব কি করে, একা গিয়ে বাজার করা? না না এটা কারণ আছে, ওর ক্ষেত্রে যেটা হয়েছে ও ভীষণ ব্র্যান্ড কনসাস বরাবর, মানে আমাদের বিয়ের আগে থেকে যতটুকু ওকে আমি দেখেছি ইয়ে করে, তার আগে খুব একটা তো ওর সাথে আমার আলাপ ছিল না, যাই হোক আমাদের না না অ্যারেঞ্জ ম্যারেজ কমপ্লিটলি। তো তারপর থেকে ওকে আমি স্টাডি করে বুঝেছি যে ইনি এই প্যান্টলুনস অ্যান্ড শপস্টপ এই 2-3টে জায়গা ছাড়া ও খুব একটা মানে গড়িয়াহাট চত্বরে কি হয়, ধর্মতলা চত্বরে কি হতে পারে, আমি হচ্ছে ঠিক উল্টো, ধরনের ম্যাটেরিয়াল যে এই প্রাইসে পাওয়া যেতে পারে, মানে বিফোর ম্যারেজ আমার কোনো আইডিয়া ছিল না, এটা আমি ফ্র্যাঙ্কলি বলছি। নতুন পৃথিবী পেয়েছো তাই তো, স্কুবা ডাইভিং, আজকাল উল্টে গেছে, তোমার মর্তের উপরে স্কুবা ডাইভিং হয়েছে, আজকাল উল্টে গেছে, মানে আজকাল কোথাও প্যান্টলুনসে যাওয়ার আগে ও হয়তো বলে যে যাবে, একমাত্র মেয়ের জামা কেনার জন্য বোধহয় আমরা প্যান্টলুন শপে স্টপ যাই, সেটা বাদ দিয়ে যাই না তা নয়, কিন্তু নর্মালি মানে ওর সঙ্গে গিয়ে গিয়ে এমন হয়েছে যে ওই ব্র্যান্ডেড শপ ছাড়া আমি যেখানে যাই ওর সঙ্গেই যাই, তাতে ওর টাইম, মানে হয়তো আমাকে বলছে তুমি একা যেতে পারছো না, তুমি একদিন টাইম আছে তুমি একা যাও না, তোমার সঙ্গেই যাও। সেলিব্রিটিদের সঙ্গে এই মিলগুলো পেলে যে কি আনন্দ হয় না বৃন্দা, যে আমিও কিনি থেকে, কি যে আনন্দ হয় ভেতর থেকে। আমি যখন কলেজে পড়তাম, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম, আমি তো তখন হস্টেলে থাকতাম, তো কারণ আমি তো বোলপুরে বড় হয়েছি, তখন এখানে কলেজে পড়তাম কলকাতায়, হস্টেলে থাকতাম। এবার কি হয় তখন সবে সবে কলকাতায় এসে মানে পকেটে তো বেশি পয়সা নেই, যা আছে আর কি হাত খরচা বাঁচিয়ে চলো একটা ধর্মতলায় গিয়ে, আর ইচ্ছে হলো এই একটা টি শার্ট পছন্দ হলো, ওই থেকে শুরু কিন্তু এই জিনিসগুলো, ফলে ওই ঘুরে 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 না একটা ভীষণ আইডিয়া হয়ে গেছে সেই জিনিসটা। এখন হ্যাঁ এটা ঠিক যে এখন সব কি আর সেরকম হয় তা নয়, ব্র্যান্ডেরও কিনি এটাও কিনি, কিন্তু একটা এখন একটা আইডিয়াটা আমার হয়ে গেছে অনেকটা যে কোনটা কিরকম মোটামুটি দাম হতে পারে। তো বেশ, তো কলকাতা সম্পর্কে একটা অন্য আন্ডারস্ট্যান্ডিং, এবং আজকে দাঁড়িয়ে বেহালায় নিজেদের ফ্ল্যাট। কিন্তু তোমার এই যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে, মানে যদি একটু ছোটবেলা থেকে বলো, শান্তিনিকেতন বোলপুর পড়াশোনা, ফ্যামিলিতে কারা কারা ছিল, কতটা সাপোর্ট পেয়েছো? বেসিক্যালি আমি তো বোলপুরে বড় হয়েছি, মানে আমার জন্ম আসানসোলে। আমরা ওদিক থেকে চলে গিয়ে যেতে পারি? আমার মামার বাড়ি আসানসোল, আমার জন্ম আসানসোলে,
তো আমি খুব ছোটবেলায় বোধহয় কয়েক মাস কি 1-1.5 বছর আমরা এখানে বসবে নাকি না দাঁড়িয়ে ছোট করে যদি ঘরটা একটু দেখিয়ে দাও, হ্যাঁ, এই হ্যাঁ, ঘরটা মানে হ্যাঁ, এখনো এখনো এই যে দেখো এসির এটা পড়ে আছে, এরকম অবস্থা এখনো রয়েছে আর কি, সেগুলো পুরো ডিসপোজ করা হয়নি কিন্তু বেশ। চলো তোমাদের বারান্দাটা একটু হ্যাঁ, চলে চলো। যাই। তোমাদের বাড়িতে কিন্তু ফ্যান না চললেও হাওয়া। এই হ্যাঁ, এই গাছগুলো দিনের হ্যাঁ। বেলাটা হয়তো রোদটা আছে বলে একটু তাও গরম লাগে, টপ ফ্লোর বলে, আদারওয়াইজ এমনি সন্ধ্যের পর থেকে ভীষণ হাওয়া, ভীষণ আরামদায়ক আর কি। মানে এমন হয় ফ্যান আমাকে এক এক সময় বন্ধ করে দিতে হয়, কমিয়ে দিতে হয়, এত হাওয়া দিয়ে উড়িয়ে নেয়। ওইভাবেই সেটআপটা হ্যাঁ, ওইরকম ভাবে এই করা। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে খুব ছোট বয়সে আমি বোলপুরে চলে যাই। আমার বাবা ট্রান্সফার হয়ে আসেন বোলপুরে শান্তিনিকেতনে। বাবা বিএসএনএল-এ ছিলেন, তো ওখানকার স্টেশনে উনি আসেন এবং সেখানেই আমার ইনফ্যাক্ট বড় হওয়া, বোলপুর স্কুলে পড়াশোনা, বোলপুর হাই স্কুলে। তারপরে আমি ইঞ্জিনিয়ারিং করতে কলকাতায় আসি। এবার যা হয়, ছোটোবেলাটায় বোলপুরে থাকার সময় কি হতো, তখন আমার বাড়িতে একটা ভীষণ রকম চর্চা ছিল, মানে কালচারের একটা ভীষণ ব্যাপার ছিল, কারণ আমার বাবা থিয়েটারের সঙ্গে যুক্ত। বাবার মানে বাবা নিজে বহু বছর থিয়েটার করেছেন, আর আমার মা নিজে শিক্ষিকা প্লাস মা গানের মানুষ, ফলে আমি ছোট থেকে ওই জিনিসগুলোর সঙ্গে বড় হয়েছি। গান বাজনা, নাটক, আবৃত্তি, এইগুলো আমাকে ছোট থেকেই ভীষণ আনন্দ দিয়ে এসছে। বিশেষ করে আমার মনে আছে, আমরা বোলপুরে যখন একটা ক্লাব ছিল আমাদের, নেতাজি ক্লাব এখনও আছে, সেখানে আমি ছোটোবেলায় খেলাধুলো করতাম এবং কালী পুজো হতো ওখানে খুব বড় করে। তো 3-4 দিনের একটা মানে একদম প্যাকড আপ ওদের ওই কালচারাল অনুষ্ঠান মানে হতো, এখনও নিঃসন্দেহে হয়। সেইটাই কিন্তু আমার হাতে খড়ি। ওই বাবার হাত ধরে আমি প্রথম স্টেজে উঠি কিন্তু ওখানে। এবার ওই যে নাটকটা আমরা ওখানে করতাম, আমার মনে পড়ে আমি অত ছোটোবেলাতেও সারা বছর আমি ওয়েট করে থাকতাম কবে ওই নাটকের রিহার্সালটা শুরু হবে। মানে ওটা আমি খুব এনজয় করতাম মন থেকে, ভীষণ এনজয় করতাম। এবার ওই যে একটু 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 করে স্টেজে ওঠা, ওই জিনিসটা হয়তো আমার ভেতরে কোথাও ওটাই হ্যাঁ মানে হয়তো জার্মিনেট করছিল কোনো জায়গা থেকে। আমি যে বড় হয়ে প্রফেশনালি এটা করব সেটা আমি তো তখন কেউই বুঝতে পারি না, সেটা আমি ভাবিনি। এবার কি হয়, পড়াশোনায় ভালো ছিলাম বরাবর, মানে স্ট্যান্ড করেই হয়েছি, ফলে আমার বাবা মা ন্যাচারালি যা হয় একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে প্রত্যেকের ইচ্ছে থাকে যে ছেলে একটা ভালো চাকরি করুক, হয় মানে ডাক্তার ইঞ্জিনিয়ার, তখন সায়েন্সের ভালো মানেই হয় ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে। তো ডাক্তারিটা আমি তখন করতে চাইতাম না, মানে আমি পরীক্ষা দিতে চাইনি, কারণ আমার মনে হচ্ছে ওই ছুরি কাঁচি কাটাকুটি ওই সময় পারবো না, তখন ইঞ্জিনিয়ারিং করবো। ফিজিক্সটা আমার ভালো লাগতো, তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চেষ্টা করি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিই, জয়েন্টে র্যাঙ্ক করে আমি তখন কলকাতায় আসি পড়াশোনা করতে। এবারই কলকাতায় আসার পরের যে ধাপটা, আমার কলেজের যে ধাপটা, এখানে কি হয়, ন্যাচারালি প্ল্যাটফর্মটা অনেক বড় হয়ে গেল আমার কাছে একটা। বোলপুরে ওইখানে তো আমি সেই সুযোগগুলো হয়তো পেতাম না যেটা আমি কলকাতায় এসে। এখানে প্রথম যেটা হলো, আমি মানে রেগুলার ওই থিয়েটার দেখার অভ্যেসটা আবার আমার শুরু হলো। কলেজ থিয়েটার দেখা, প্রথমত দেখা, কলেজ থেকে একদম আমার মানে আমি বাসে চাপতাম, গড়িয়াতে কলেজ ছিল, বাসে চাপতাম, একাডেমিতে আসতাম, রবীন্দ্র সদন ওখানে নামতাম, একাডেমিতে গিয়ে আমার ওটা রেগুলার প্র্যাকটিস ছিল। যে নাটক হচ্ছে মানে অসাধারণ সব নাটক সেই সময় আমি দেখেছি, মানে ভাবো সুন্দরামের সাজানো বাগান সেই সময়, এখন তো ভুলেই যাও, ওগুলো তো ওই নাটক আর হবেও না। তো সেই ধরনের সমস্ত নাটক যা যা হয় সেই সময় হয়েছে, আমি সব দেখে ফেলেছি। এবার মাথাতে আমার ঘুরছে যে কবে আমি এখানে ওটা কাজটা শুরু করতে পারবো, থিয়েটারটা আবার শুরু করতে পারবো। পাশাপাশি পড়াশোনা তো চলছে, পড়াশোনায় ফাঁকি দেওয়ার কোনো চান্সই নেই, কারণ আমার মা বাবা প্রচণ্ড সিরিয়াস ছিলেন পড়াশোনার ব্যাপারে, যেহেতু আমি মানে ছোটো থেকে ক্যারিয়ারটা ভালো ছিল। এবারে ওই করতে করতে আমার ফার্স্ট বাবান্দা মানে কৌশিক সেনের দলে, তখন স্বপ্ন সন্ধানীতে আমি প্রথম যোগাযোগ করি এবং সেখানে জয়েন করি। খুব অল্প সময় ছিলাম, কারণ তখন
দলে যে চাপটা ছিল আমি ওটা আমার পড়াশোনার সঙ্গে আমি ম্যানেজ মেলাতে করতে পারিনি কম সময়ের জন্য, কিন্তু ওইটা শুরু। তারপরে একাধিক গ্রুপে আমি বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করি। এবার এই যে থিয়েটারটা চলছে একটু একটু করে, তখন প্রথম আমি এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির যে একটা জায়গা হয় সেখানে যে কিভাবে ঢোকা যায় গেট দিয়ে, কোথায় স্টুডিও, কোনো আইডিয়াই ছিল না আমার। তো হঠাৎ এরকম একটা অপরচুনিটি আসে আমার এক বন্ধু মাধ্যমে। স্পন্দন বলে একটা সিরিয়াল হতো, আচ্ছা, সেটা বহুদিন আগে, 2003-4 সাল ওই রকম সময় কথা বলছি। তখন আমি পড়াশুনো করছি। স্পন্দনে হঠাৎ ওই ছেলেটি আমার বন্ধু, সে দেখছি একটা গ্রুপের সে কাজ করছে। আমি, আরে তুই এখানে কাজ করছিস সিরিয়ালটা? হঠাৎ দেখবো, হ্যাঁ, আর তুই তো ভালো করিস, আমাকে বলছে তুই তো অভিনয় করিস, তুই থিয়েটার করিস, তুই করবি, যাবি বলে ওর মাধ্যমে আমি হঠাৎ ওরকমভাবে যোগাযোগ করি এবং ছবি দিয়ে। তখন যেরকম হতো, মানে তোমার প্রথম সিরিয়াল কার কাছে কই মনের কথা না, নয়, যেটা না, দিয়ে না, আমার না, না। ইন্ট্রোডাকশন শুরু হয়েছে। আচ্ছা, একেবারেই নয়। তার আগে মানে আমার বোধহয় গোটা 10-12 সিরিয়াল হয়ে গেছে, হয়তো তারও বেশি, জানি না। মানে ওইরকম মুখ্য চরিত্রে কি প্রথমবার? না, মুখ্য চরিত্রে আমি আগেও 3-4টে সিরিয়াল তো হবেই। আকাশ আটে বেশ কয়েকটা সিরিয়ালের কাজ করেছি মুখ্য চরিত্রে। জি বাংলাতে আমার লিড হিসেবে প্রথম কাজ, এটা বলা যেতে পারে। তো সেইভাবে করতে করতে আমার তখন স্পন্দনে হঠাৎ একটা ডাক পেলাম, এবং সেটা বোধহয় একদিনের কাজ, একদিন না দুদিনের, একটা খুব ছোট্ট একটা বন্ধুর একটা চরিত্র। আমার কিন্তু শুরুটা একদম ওই ছোট্ট দিয়ে, প্রায় বলা যায় ডায়লগ নেই, মানে হয়তো একটা ছোট্ট ডায়লগ, ওইভাবে শুরু। আস্তে আস্তে একটু করে ইম্পর্টেন্ট রোল করতে করতে আমি এগিয়েছি। ফলে ওই বলে না, স্টার্টেড ফ্রম স্ক্র্যাচ, একদম আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই। হ্যাঁ, তো এই জার্নিটা আমি ওই জন্য প্রত্যেকটা দিন আমি যখনই স্টুডিওতে ঢুকেছি আমার মনে হচ্ছে আমি আজকে কিছু না কিছু শিখছি, একটা করে ধাপ আমি এগোচ্ছি। এটা আমি ফিল করতে পারতাম, আমার ভালো লাগতো। জার্নিটা তো মানে অনেকটা লং জার্নি। হ্যাঁ, মানে ভাবো আমি 2003-4 সাল ওই সময় ছোট্ট হয়তো কোনো সিরিয়ালে একটা কাজ করলাম, পরে ছবিতে। তো এইভাবে কিন্তু শুরু, একদিনে হয়নি বিষয়টা। এবং করতে করতে তারপরে আমি ছবিতে, তখন সেকেন্ড লিড বলে একটা ব্যাপার ছিল, এখন যে ব্যাপারগুলো ওই রকম আর নেই। তো তখন ওই লিড, সেকেন্ড লিড এরকম বিষয় ছিল। করতে করতে তারপরে সেকেন্ড লিড, তারপরে লিড ছবিতে, এবং পরে তারপর সিরিয়ালেও, এইভাবে এগিয়েছে জিনিসটা। আচ্ছা, বেশ। যদি তোমার সঙ্গে ধরো আমার প্রথম হয়তো পরিচয় হলো গিয়ে ক্লিকের একটি জায়গা থেকে, তুমি এতগুলো জায়গায় কাজ করেছো, কিন্তু তোমার মেজর পরিচিতিটা বেশিরভাগ দর্শক জানলো কার কাছে কই মনের কথা। ঠিক। তোমার কাছে এই টিআরপি গেমটা এবং কত মানুষের কাছে পৌঁছচ্ছি সেটা কতটা ম্যাটার করে, মানে ব্যক্তি ড্রোনের ওপর বা অভিনেতা ড্রোনের মনের ওপর কতটা এটা প্রভাব ফেলে? দেখো, যখনই কেউ কোনো পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত হয় না, তো পারফর্মিং আর্ট তো অ্যাকচুয়ালি কি, মানে শুধু আমি পারফর্ম করে যাব, উল্টো দিকে কোনো দর্শক থাকবে না, এটা তো হতে পারে না। সবসময় নিয়ম হচ্ছে উল্টো দিকে দর্শকের জন্যই আমরা কাজটা করি। এটা দর্শক যদি আমার কাজটা অ্যাপ্রিসিয়েট করেন, দর্শক যদি আস্তে আস্তে দর্শকের সংখ্যা বেশি হয়, বেশি মানুষ আমার কাজ অ্যাপ্রিসিয়েট করেন, ডেফিনেটলি একজন পারফর্মিং আর্টিস্টের কাছে সেটা একটা বড় ইন্সপিরেশন। হ্যাঁ, তাই তো। কিন্তু আমি একটা জিনিস বরাবরই মনে করে এসেছি, আমি আজ পর্যন্ত যে কটা কাজ করেছি তার মধ্যে হয়তো বেশ কিছু কাজ এরকম আছে যে কাজগুলো কেউ বলেন হয়তো সে কাজ না করলেও চলতো, আমার সেটা মনে হয় না। কারণ আমার মনে হয় আমি আই ডোন্ট রিগ্রেট ফর এনিথিং আই হ্যাভ ডান সো ফার। আচ্ছা, এমনকি হয়তো খুব ছোট কোনো একটা ব্যানারের খুব মানে ছোট একটা কাজ আমি করেছি, আমার মনে হয় সেটাও আমাকে কিছু না কিছু দিয়েছে, কোনো জিনিস ফেলা যায় না। ফলে আজকে যে আমায় এত দর্শক মানে আমাকে ভালোবাসছেন, আমার কাজটা অ্যাপ্রিসিয়েট করছেন, এটার পিছনে অনেকগুলো কাজ রয়ে গেছে। কিন্তু
মানে তোমাকে যদি আমি কার কাছে কই মনের কথা ধরি, তার আগে কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ তাহলে কার কাছে কই মনের কথা, তার আগে একটা লম্বা জার্নি। এবং কে বলতে পারে হয়তো ওই কাজগুলো আমাকে একটু 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 করে তৈরি করছিল এই জায়গাতে আসার জন্য, হতে পারে, হতেই তো পারে। এবং এটা তো আমার হাতে নেই, একজন অ্যাক্টরের হাতে থাকে না, যে সব সময় থাকে না, আনটিল এন্ড আনলেস হি অর শি স্টার। যতক্ষণ আমি স্টার হচ্ছি আই ক্যান ডিকটেট, ফলে তখন কোন কাজ আমার কাছে আসছে সেটা তো আমার হাতে নেই। এবারে যে কাজগুলো আমি করে এসেছি হয়তো সেই কাজগুলো সবসময় বেশি দর্শকের কাছে পৌঁছয়নি, কিন্তু কাজটা আমাকে আনন্দ দিয়েছে। কাজটা আমাকে, মানে এর আগেও এরকম বেশ কিছু চরিত্র আমি করেছি যে চরিত্রগুলোতে প্রচুর শেডস, প্রচুর অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর সিন আমরা করেছি। হতে পারে তার দর্শক হয়তো এত বেশি ছিল না, ছিল হয়তো এত বেশি ছিল না, কিন্তু তার মানে সে কাজগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়, রাইট, কখনো না। আচ্ছা, ট্রোল কতটা, মানে অনেকে বলে যে কোনো পাবলিসিটি ভালো পাবলিসিটি, এখন বিভিন্ন বাংলা ধারাবাহিকগুলোকে নিয়ে ট্রোল হয়েছে এবং তোমরাও সেখান থেকে রেয়াত পাওনি। ট্রোলটা কতটা এগিয়ে দেয় বলো তো যে কোনো জিনিসকে? কারণ আমি দেখেছি যে বিভিন্ন ধারাবাহিক, আমার নাম না করেই বলছি, যে ধরো আজকের পর্ব বলে সার্চ করলে নিচে সেখানে একটা হিউজ ভিউ সেটা দেখতে পাচ্ছি, নিচে আবার কমেন্টে কিন্তু অনেকগুলো ঝড় যে এটা কি করে হতে পারে, এটা অবাস্তব, এটা হয় না, বাস্তব সম্মত না, কিন্তু ভিউটা আসছে। হাউ ডু ইউ সি দিস ট্রোল এবং ট্রোলের এফেক্ট? দেখো, আজকে আমাদের হাতে এই টুলসগুলো এসে গেছে, এতদিন হয়তো সেটা ডিরেক্টলি ছিল না। তুমি খেয়াল করে দেখবে এর আগে যত কাজ হয়েছে, যত সিরিয়াল বলো, যত ছবি বলো, প্রচুর লোক ছবি দেখেছেন, হলে গিয়ে দেখেছেন। সিরিয়াল যখন হয়েছে সিরিয়ালগুলো তারা বাড়িতে বসে দেখেছেন। এরকম প্রচুর মানে সাকসেসফুল সিনেমা এবং সিরিয়াল তার মানে দেখেছেন তো এর আগে। কিন্তু যেহেতু এই টুলসগুলো এখন আমাদের কাছে অনেক ইজি, তখন সেগুলো ছিল না। কাজেই মানে তখন যে দর্শকের সেই সিরিয়ালটা বা ছবিটা ভালো লাগেনি, তারা হয়তো ডিরেক্টলি সে কথাগুলো বলতে পারেনি, এখন খুব সহজে বলতে পারছেন। এবং এই যে ট্রেন্ডটা এখন হয়ে গেছে, এটা আমি জানি না আগামী দিনে কোন দিকে যাবে। তো যে কোনো জিনিসের একটা ফাইন লাইন হওয়া উচিত আমার মনে হয়। ইটস ফাইন, অলওয়েজ ফাইন। তুমি তোমার যে কোনো একটা কাজ তোমার ভালো লাগলো খারাপ লাগলো সেটা সম্পর্কে তুমি মন্তব্য করতেই পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখন এটা পাবলিক প্ল্যাটফর্মে কিছু বলছো বা কিছু, দেয়ার শুড বি আ ফাইন লাইন, এটা আমার মনে হয়। এবার তুমি যখন আমার কাছে কীরকম সেটা, আমি না কোনোদিনই এগুলো নিয়ে খুব বেশি বদার করিনি, কখনোই না। বিশেষ করে আমাদের এই সিরিয়ালের ক্ষেত্রে বলবো, এটাতে এত মানুষের এত ফিডব্যাক, আমি জানি না মানে রিসেন্ট পাস্টে এরকম কোন সিরিয়াল, আমাকে অনেকেই বলেন, অনেক মানুষই বলেন যে আপনাদের সিরিয়ালটা এত চর্চা হয়, এত মানুষ সেগুলো নিয়ে লেখেন, এত কথাবার্তা, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আমি কিন্তু না দুটোকে ইকুয়ালি নিই। কারণ দেখো, যারা ভালো বলছেন তারা তো বটেই, যারা খারাপ বলছেন তারাও কিন্তু এটার সঙ্গে ইকুয়ালি ইনভলভ। তারা যদি ইনভলভ না হতেন তাদের কিছু মনে হতো না, তারা ইনভলভ হয়ে দেখছেন বলে মানে আমার প্রতি তাদের কোথাও একটা রাগ হচ্ছে। প্রথম দিকে যখন আমার নেগেটিভ শেড ছিল, রাগ হচ্ছে, এবং সেই রাগটা যেহেতু বললাম খুব ইজিলি এখন প্রকাশ করে দেওয়া যায়, তারা এখন পাবলিক প্ল্যাটফর্মে সেটা সোশ্যাল মিডিয়াতে তারা উগরে দিচ্ছে। তো বিষয়টাকে আমি এইভাবেই দেখি যে যে কোনো কাজ সেটা মানুষের কাছে পৌঁছানোটা দরকার, মানুষ সেটার সঙ্গে ইনভলভ আছেন কিনা সেইটা ইম্পর্টেন্ট। কাজে আমার কাছে যে আমি সাংঘাতিক সেটা নিয়ে ভীষণ বদার্ড হয়ে গেলাম, তাহলে আমি কাজটাই করতে পারবো। আমি সেটাকে ওয়েলকাম করি। হ্যাঁ, এবার সেটা একটু আগেই যেটা বললাম, দেয়ার শুড বি আ থিন লাইন, মানে সেইটা না ক্রস করাই ভালো। কারণ এটাও বুঝতে হবে এটা তো আমাদের কাজ, আমরা জাস্ট পারফর্ম করছি, তার একটা স্ক্রিপ্ট থাকে, একটা গল্প থাকে, সেই গল্পে আমরা শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে অভিনয়টা করা, বাস্তবসম্মতভাবে চরিত্রটাকে প্রেজেন্ট করা। ফলে ট্রোলস নিয়ে আমি খুব একটা আলাদা করে সাংঘাতিক রকমের বদার করি না।
তুমি নিজে কি খুব প্রাইভেট পারসন? মানে এখন যেমন অনেকে বলে যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকাটা এখন একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে যায় পারফর্মিং আর্টসের সঙ্গে যারা যুক্ত। তোমাকে আমি খুব বেশি রিলস বা এগুলোতে দেখিনি, তো মানে সেটা তুমি একেবারেই ঠিক বলেছো। আমি বরাবরই একটু প্রাইভেট পার্সনই। আমি মানে এই যে ধরো আমাদের ইন্ডাস্ট্রি যে পার্টিজ বা ইভেন্টসগুলো, খুব বেশি জায়গাতে আমি কিন্তু তোমাকে দেখা যায় না, খুব একটা আমাকে তুমি দেখতে পাবে না। কখনো কখনো সেরকম খুব আমার যদি সেরকম সার্কিট হয়, খুব কাছের কেউ আমাকে হয়তো বললেন, তখন হয়তো আমি গেলাম। আদারওয়াইজ আমার মানে আমি নিজের একটা জগতের মধ্যে থাকি, আমি খুব এনজয় করি সেটাতে। আমি খুব এনজয় করি বিকজ আমার মনে হয় যে একজন অভিনেতার ক্ষেত্রে বিশেষ করে তার যেহেতু তাকে তো পারফর্ম করতে হয়, তার ভেতরের ওই জায়গাগুলোকে তৈরি করে রাখাটা খুব দরকার। সেই সময়টা আমি যদি আমার নিজের বিল্ড আপ করতে কাজে লাগাই রাদার দ্যান ওইটা, মানে ঠিক আছে ওটাকে আমি নেগেট করছি, কিন্তু আমি চেষ্টা করি ওটুকু সময় হয়তো একটা ভালো সিনেমা দেখলাম, ভালো বই পড়লাম, ফলে হ্যাঁ মানে প্রাইভেট পার্সন, ইউ ক্যান সে আমি খানিকটা প্রাইভেট পার্সন। বেশ, চলো এটারই রেস ধরে আমরা ওই ঘরটায় যাই। আমরা যে কোনো ব্যালকনিতে গিয়ে আটকে যাচ্ছি, আমাদের ব্যালকনিগুলোর মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে দেখতে পাচ্ছি। ঠিক, ব্যালকনিটা আমার নিজেরও খুব পছন্দের জায়গা। এদিকে তোমাদের আরেকটা ঘর, আর বৌদি এখানে প্রচন্ড বিরক্ত হচ্ছে আমার উপর, আমি বুঝতে পারছি। না না একদমই না। এই ঘরটার এখনো রহস্য উন্মোচন হয়নি মনে হচ্ছে, মানে এখনো অনেকটা প্ল্যান বাকি। আর এটা মনে হয় এটাতে আমার এই যে গুড়গুড়ি সব কিছু পুতুল টুতুল আরো আছে, সেগুলো আপাতত এইগুলোকে এখানে রেখে গুছিয়ে, হ্যাঁ এটা কি ওর সংসারের জায়গা? হ্যাঁ এখনো পর্যন্ত ও খাবার টাবার দেওয়া থেকে ওগুলোকে বোধহয় তুলে রাখা হয়েছে। কোনো বাচ্চার পুতুল এরকম অক্ষত আছে, দেখতেও ভাল লাগে দেখবে। বাচ্চাদের পুতুলগুলো তো দক্ষ হয়ে থাকে। আছে আমার অন্য যে বাড়িটা, সেখানে এক গাদা সে ছড়ানো তার সংসার, প্রত্যেকটা নাম আছে, তাদের সঙ্গে সারাক্ষণ কথোপকথন। ওদের নাম জানো নাকি ভুলে গেছো? ও বোধহয় নীলা, না ও নীলা, আর ওর একটা কি নাম আছে, ও তো আসতে থাকে, নতুন নতুন আসে যখন। প্রত্যেকের মানে পুতুল বাড়িতে আনলেই ফার্স্ট কাজ হলো তার নামকরণ করা। মানে সেটা তোমাকে মানে আবার সব নাম যে তার পছন্দ হবে তাও না, মানে তোমাকে তার পছন্দ মতো নাম ঠিক করতে হবে, সেইটা একটা ব্যাপার। তারপরে মানে ওকে যেগুলো আমি বলি সেগুলো ও পুতুলগুলোর উপর অ্যাপ্লাই করে। মানে কিরকম, ধরো বললাম যে স্কুল থেকে আসে, যখন আমি বলি বাবু তুমি অনেকক্ষণ পর স্কুল থেকে এসেছো, কিছু খেয়ে নাও, ওর একটা খাওয়া নিয়ে ট্যান্ট্রাম আছে, খেতে চায় না। তো যেহেতু ওরকম যেগুলো বলা হয় সেগুলো ওদের উপর অ্যাপ্লাই করে। মানে যখন নিজে ওদের সঙ্গে খেলে তখন ওদেরকে বলবে বাবু স্কুল থেকে এসেছো এখনো খেলে না, একটু খেয়ে নাও, কতক্ষণ বলেছি খাবারটা খেতে, একটু জল খাও, একটু কি খাবে বলো, আমাকে বলো, আমি তো দিদি তোমাদের, আমাকে বলো। হ্যাঁ ও দিদি। তারপরে তাদের বলে যে ও তোমার খুব মন খারাপ, তোমার মা এখন অফিসে গেছে, কি করবে, একটু দিদির কাছে থাকো, মা রাত্রিবেলা চলে আসবে। পুরোটাই। আবার ইভেন এরকমও হয় আমি হয়তো ওকে কিছু বলছি, কখনো হয়তো কিছু একটা বলেছি, সেগুলো মানে পরে ও বাবার উপর অ্যাপ্লাই করে। মানে ও শাসনের জায়গা হচ্ছে আমি। হ্যাঁ মানে বাবাইকে সাজানো, বাবাইকে ঘুম পাড়ানো, তোমাকে কখন থেকে বলছি তুমি এখনো ঘুমালে না, কিংবা হয়তো ঘুম থেকে দেরি করে উঠছে, কখন তোমার চা রেডি হয়ে গেছে, তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন, সেগুলো তৈরি হয়ে গেছে মোটামুটি বাবা একদম তৈরি হয়ে গেছে। তবে একটা জিনিস বলে, ড্রোনদার কাজ তুমি কতখানি দেখো, এবং তোমার যারা পরিচিত মহল তারা কর্পোরেট বেশিরভাগই, তারা মানে আমার না এটা একটা ব্যাপার আছে, মানে আমি তো দেখি, হয়তো সবসময় সময় হয় না, যে যখন টেলিকাস্ট হচ্ছে তখনই দেখার সময় হয় না, পরে মোবাইলেও হয়তো দেখে নিই, এখন তো সব কিছুই অ্যাভেলেবেল হয়, তো সেটা আমি দেখি। কিন্তু কর্পোরেট সেক্টরে মানে আমার এটা আছে, মানে আমার না নিজে কাউকে বলতে এই তুমি ওটা দেখেছো কি না, বা সেইটা ফিডব্যাক নিতে, হ্যাঁ মানে ওটাতে আমার খুব একটু অস্বস্তি হয়। হ্যাঁ তারা তো এমনি বলতে থাকে, ধরো আমার অফিসেও যারা দেখে তাদের জিজ্ঞেস করে, মানে সবারই তো ধরো এই প্রফেশনটা সম্পর্কে যেহেতু হ্যাঁ একটা কৌতূহল থাকে। প্রশ্ন পাও মানে আমার
যে কোনো লেমন পার্সপেক্টিভ থেকে দেখবেন অনেক অদ্ভুত প্রশ্ন থাকে, হ্যাঁ রে ওটা এটা করে, ওকে এটা করে। হ্যাঁ মানে কি বলতো কি হয় মানে এখন একসাথে থাকতে থাকতে মানে ধরো আমার যারা কমন ফ্রেন্ডস তারা মোটামুটি জানে, মানে তারা তো আমাকেও চেনে, ধরো ওকেও চেনে, তো সেই জায়গা থেকে যে খুব সেরকম কোনো আরবিট্রারি কোয়েশ্চেন্স আছে সেটা না। তবে হ্যাঁ ও ধরো নতুন কিছু মানে ধরো আমার অফিসে যারা আমার জুনিয়র ধরো তাদের সঙ্গে একটা ডিস্টেন্স তো থাকেই, তো তারা যেমন জিজ্ঞেস করে যে দাদা এটা করে, দাদা ওটা করে, তো সেই হিসাবে একটা জিজ্ঞেস করে যেমন যে কীরকম হয়, মানে তোমরা ধরো কোনো পার্টিজে যাও গেলে সেটা কীরকম হয়, বা তোমাদের লাইফস্টাইলটা কীরকম, তো সেটা সম্পর্কে যেমন একটু আগ্রহ থাকে। মজাও লাগে তোমার অ্যান্সার দিতে। হ্যাঁ এবার সবসময় তো সবটা আনসার দেওয়া যায় সেটাও না হয়তো, হ্যাঁ মানে কিছু তো একটা থাকে মানে এক্স্যাক্টলি দেয়ার ইজ অলওয়েজ আ ডিফারেন্স বিহাইন্ড দ্য কার্টেন অ্যান্ড মানে ইনসাইড দ্য কার্টেন, ব্যাপারটা সেরকম। হয়তো আমাদের লাইফস্টাইলটাও আর পাঁচজনের মতোই বা একটু ডিফারেন্ট, কিন্তু সবসময় যে সবটা রিভিল করা যায় সেটা বোধহয় উচিত না, একটু সাসপেন্স থাকা ভালো। পালাই শার্ট সব রিভিল করতে যাবো কেন, চলো তো রন্ধে ওই দিকটায় বসি আমরা। ফাইনালি আমরা ড্রয়িং রুমে এসে পৌঁছেছি, কিন্তু ড্রয়িং রুমে আসার আগে আমি দেখতে পাচ্ছি ঠাকুরের কর্নারটা অসম্ভব সুন্দর, সেখানে আমি ঢুকছি না, তোমরা যদি নিজেরাই স্বামী স্ত্রী মিলে একটু দেখিয়ে দাও। তোমার সময় বেশি কাটে ওখানে। বেশি কাটে না, সব ওই একটু ধূপ দিই, আমার একটা মানে একটা ঠাকুর ঘর বাড়িতে থাকবে সেটা এমন ভালো লাগে একটু। তুমি নিজেই মুখটা ধরে নাও। এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর, আমি নিজের মতো করে চেষ্টা করেছি একটু গোছানোর। আসলে এই কর্নারটা আমাদের এমনি রাখা ছিল, এটা যে ঠাকুর ঘর বলে নয়, হ্যাঁ এটা যে যেভাবে ইউজ করবেন, কেউ স্টোর রুম হিসেবে করতে পারেন, মানে সেইভাবে না হলেও আমার যেমন একটু মানে কি বলতো সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এগুলো বাড়িতে একটু হবে সেটা ভালো লাগে, খুব এলাহি আর মানে অ্যারেঞ্জমেন্ট নাই বা হলো, কিন্তু হ্যাঁ একটু ছোটখাটো করে হোক সেগুলো ভালো লাগে। তো ওই জন্য মানে আমি একটু চেষ্টা করেছি যে বাড়িতেও মানে নতুন বাড়িতে একটা যাতে ঠাকুরেরও একটা কর্নার থাকে। একদম লাইট সেটআপটা খুব সুন্দর, সেটা মনে হয় অন্ধকার করলে বোঝানো যায়। হ্যাঁ এটাও কি তোমাদেরই আইডিয়েশন? হ্যাঁ ওই ছবিটা আমি এঁকে, এন্ড থ্যাঙ্কস টু গুগল। আচ্ছা আমি দেখলাম তোমাদের এই প্রত্যেকটা দেওয়ালে একটা গ্রাফিটি করা আছে, সেটা তোমাদের বেডরুম, যদি বলা যায় তোমার ওই বেসিনের কর্নারটা, এগুলো মানে ইন্টেরিয়র দিয়ে করা ভাবা চিন্তা, এগুলো ভাবনাটা পুরো আমাদের, এটা খুঁজে বার করা আমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট। আমরা এইটা অনেক জায়গায় খুঁজেছি, পছন্দ হচ্ছে না, মানে টাইলস বল বিভিন্ন রকম আজকাল তো বেরিয়েছে, তো আমরা একটা ভেবে রেখেছিলাম যে এরকম একটা ব্রিক্স টাইপের কিছু যদি করা যায়, ছিল ব্রিক স্টাইল করার, পরে মনে হয়েছিল না একটু স্টোন ফিনিশ হলে বেটার হয়। এটা যেমন দেখো মানে তুমি যদি দেখতে থাকো টেক্সচারটার মধ্যে ওই পাহাড়ি জায়গার যে স্টোনগুলো হয় না, অনেক সময় কি হয় হ্যাঁ একটু রকি ফিলিং আছে, মানে ওই অনেক সময় কি হয় বৃষ্টি বৃষ্টি পড়ে খারাপ হয়ে যায় ওরকমই টেক্সচারটা, তো অনেক ঘুরে ঘুরে পছন্দ হয়ে গেল আমার পাললিক শিলার স্তর যেটাকে আমরা, হ্যাঁ এক্স্যাক্টলি তো ওরকম। আর মানে আমার ওর একটা জিনিস খুব মেলে যে আমাদের যেমন তুমি যেটা বললে উডেন ফার্নিচারের যেটা একটা, আর ধরো অথেন্টিসিটি যেগুলোতে আছে না সেরকম জিনিস একটু ভালো লাগে। হ্যাঁ তো সেটাও একটা কারণ বলতে পারো, মানে এখন তুমি যদি ফ্ল্যাটটা খুব জবরজং খুব মডার্ন ডিজাইন, হ্যাঁ প্লিজ বসো, তো চলো আসো বসে, সেইগুলো আমাদের অত বেশি আকর্ষণ করে না, রাদার দ্যান মানে ন্যাচারাল জিনিস, বিশেষ করে ধরো একটু কাঠের কি এই যেমন এই যে পাথর দেখি, এইগুলো আমাদের খুব ভালো লাগে, মানে ইন্টারেস্টিং লাগে। তো সেই কারণে আমরা ওরকম ঘুরে ঘুরে ওইখানে দেখো কাঠের মানে যেগুলো করা আছে ব্রিকগুলো, ল্যামিনেশন গুলোও কিন্তু আমরা চেষ্টা করেছি, হ্যাঁ উড ফিনিশ, এই যে যেমন এইগুলো আমাদের একটু ভালো লাগে দেখতে বেশ। আর আমরা দুজন ভীষণ একটা আমাদের অসম্ভব মিল, একটা না আরো বেশ কিছু মিল আছে, তার মধ্যে একটা মিল হচ্ছে আমরা অসম্ভব বেড়াতে ভালোবাসি। কোথায় তোমরা মোটামুটি মানে পাহাড় সমুদ্র কোনটার প্রতি ঝোঁক বেশি? একদম পাহাড়, মানে এটা আর কোনো চান্স সেকেন্ড কোনো থটই নেই, কিচ্ছু বলারই যায় না। ইভেন আমার মেয়ে কোভিডের সময় হচ্ছে, মেয়ে হওয়ার সময়ও বলতে পারো মানে 2020-তে আমার মেয়ে হয়েছে, ঠিক তার আগে মানে যখন ওই একটু ডিসেম্বর থেকে কোভিডের শোনা আছে তার ঠিক আগে আমরা ওই সময়ও ঘুরে এসেছি, নর্থ বেঙ্গল গেছিলাম না,
মানে Sit ইভেন on. কি করে গেছি, মানে গেছি নর্থ বেঙ্গল সেটা বড় কথা নয়, কিভাবে গেছি সেটা বড় কথা। তার কারণ ওদের ট্রেক মানে- করেছি আমরা, মানে বাহ। শি ওয়াজ ক্যারিং তখন। মানে আমরা সেটাও ট্রেন করেছি। ছেড়ে দাও, মানে আমি কিভাবে হ্যাঁ। গেছি সেটা তোমাদের গল্পটা শোনাই। স্যাটারডে সানডে আমার ছুটি থাকে, ওর তো কোনো ফিক্সড কিছু না। তখন ও বোধহয় আকাশ আটের কিছু একটা করছিল, কোনটা জানো, মা ষষ্ঠীর ব্রত কথা কিছু একটা। তো হঠাৎ ও খবর পেয়েছে, থার্সডে নাগাদ জানতে পেরেছে যে ফ্রাইডেটা ফার্স্ট হাফটা করলে হয়তো স্যাটারডে সানডে মানডে ওর ছুটি থাকবে। না তখন বোধহয় দীপাবলি করতাম, দীপাবলি সাত খাওয়া মনে হয়। হ্যাঁ হ্যাঁ দীপাবলি। তাই হবে। তো ওরকম মানে জানতে পেরেছে যে 3টে দিন ছুটি, সঙ্গে সঙ্গে আমাকে কল করেছে। আমি বলছি যে চলো কোথাও একটা চলে যাই। ও বলছে পাগলামি করো না, এই অবস্থায় মানে তুমি ঠিক ম্যানেজ করতে পারবে? আমি বলছি আমাকে নিয়ে ভেবোই না। আমি আর ওর আর আমার একটা সুন্দর ব্যাপার হলো, তুমি তো ইন্সপিরেশন মনে হয়। না না না, আমাদের একটা খুব সুন্দর বোঝাপড়া আছে। মানে টিকিটের ব্যাপারটা, মানে আইআরসিটিসি রেলের ব্যাপারটা আমি হ্যান্ডেল করি, টিকিট বুকিং হ্যানা তা না, আর Hotel হোটেল booking- বুকিংটা ওর ডিপার্টমেন্ট। ও বলছে, আমি বলছি তুমি আগে হোটেল দেখো। ও বলছে তুমি ট্রেনের টিকিট পাবে? আমি বলছি ও ম্যানেজ হয়ে যাবে, তুমি চিন্তাই করো না। ওকেও পর্যন্ত আমি বলিনি, মানে লাস্ট মোমেন্টে তুমি ভাবো এটা থার্সডের কথা, ফ্রাইডে আমরা যাব, মানে আমি ফার্স্ট হাফটা অফিস করে কোথায় Friday যাবো যাবো। কি যাবো জানি না, মানে বেরিয়ে যাবো কালকে। নর্থ বেঙ্গল যাব, মানে আগে আমাদের শিলিগুড়ি তো খুব- চলে খুব যাই, পছন্দের জায়গা হচ্ছে নর্থ বেঙ্গল। শিলিগুড়ি তো চলে যাই, তারপরে দেখা ফটাফট যাবে। এনজেপি বেরিয়ে যেতাম, ওখান থেকে কোথাও একটা যাবো। হ্যাঁ তারপরে দেখা যাবে যে কোথায় যাবো এক্স্যাক্টলি। তো ওকেও বলিনি। এরকমই মানে ওই অনেক সময় অনেক স্পেশাল ট্রেন থাকে না, ওরকমই একটা ট্রেনে আমি দেখছি টিকিট আছে। এবার সেটা সিটিং, কিন্তু স্লিপার, মানে স্লিপার আছে কিন্তু স্লিপারের টিকিট অ্যাভেলেবল নয়। তো আমি টিকিট বুকও করে ফেলেছি, ও পর্যন্ত জানে না। এবার বাড়িতেও তো একটা বলতে হবে, মানে ওর বাবা মা, আমার বাবা মা। তো অবভিয়াসলি গার্জেনরা শুনলে কখনোই ওই অবস্থায় বলবে না, অ্যালাউ করবে না। সেই বাড়িতেও প্রচণ্ড, আমি বলছি তুমি তোমার মানে বাবা মাকে হ্যান্ডেল করো, আমি আমার বাবা মাকে হ্যান্ডেল করে নিচ্ছি। আমার বাবা মাকে বলছি, বাবা মাকে অত এই না, মানে যাচ্ছি ব্যাস এটুকুই। এবার বাড়িতে বাড়ির দিকটাও হ্যান্ডেল হয়ে গেল। ফাইনালি যখন যাচ্ছি বেরোবো, তখন আমি বলছি জানো তো যেটাই পেয়েছি টিকিট সেটা কিন্তু সিটিং। বলছে তুমি করছো কি, তুমি এইভাবে সারাটা রাত্রি যেতে পারবে? আমি বললাম চলো না দেখা যাবে, ঠিক চলে যাবো। গেছি ট্রেনে, তো এবার সিটিং। এবার তখন মনে হচ্ছে যে না, মানে এটা একটু চাপ হয়ে যাবে। এবার টিটি আবার এসে সেই, হ্যাঁ, টিটিকে টিটির সঙ্গে বলে কথা বলে তখন করে AC মানে তে উনি আবার- আবার চেঞ্জ করে দিলেন, মানে এই রিজার্ভেশনটা স্লিপার রিজার্ভেশন করে দিলেন। AC তো ওইভাবে আমরা দিতে গেছি। পারে। এবার গেছি ওখানে, ফাইনালি বুকিং হয়েছে সিটংয়ে। এবার কোন সময় বোধহয় এরকমই মে, এন্ড অফ মে এরকম সময় করে গেছিলাম। এবার পাহাড় তো খুব আনপ্রেডিক্টেবল, ওখানে গেছি, বুকিং ফুকিং তো হয়ে গেছে, কিন্তু হঠাৎ ওখানে বৃষ্টি, মানে কিভাবে ফিরবো এবার সেটা একটা প্রবলেম। মানে পাহাড়ে বৃষ্টি মানে তো সেটা সাংঘাতিক একটা ওয়েদার হয়ে যায়। এবার যেদিন ফেরার কথা, সকালে বোধহয় আমাদের ফেরার কথা ছিল তিস্তা তোরসায়। তিস্তা তোরসার টিকিটটা কনফার্ম ছিল, কিন্তু তিস্তা তোরসায় আমরা টিকিট মানে আসতে ওদের মধ্যে দেখতে পাচ্ছি ওদি এখন কিন্তু এখানে নেই। হ্যাঁ নর্থ বেঙ্গলে চলে গেছে, স্পিডটা দেখতে পাচ্ছ তো? আনকার তুমি মানে যে সময় আমরা গেছি না, ওটা ভরপুর না, সরি মে মাসে যাইনি, ফেব্রুয়ারি মাসে গেছিলাম। কারণ কি আমার মনে আছে ওটা ওখানে অরেঞ্জের সিজন, মানে ওখানে মানে তুমি আর আমরা যে হোমস্টেতে ছিলাম ওদের নিজস্ব অরেঞ্জ গার্ডেন। এবার তুমি ওখানে মানে Brilliant, ওটাই brilliant, ওরাই আমার পেরে পেরে দিচ্ছে, তুমি খাও। মানে ওখানে একটা ফুল ওয়ার্ড্রোব ছিল যেটা ভর্তি পুরো অরেঞ্জে, মানে ওরা বলছে তোমরা খাও। আর মানে ওখানকার মতো জুসি অরেঞ্জ তুমি এখানে 1000 দাম দিয়েও পাবে না। দিলের মিষ্টি একদম মানে চিনির তুমি মতো, দারুণ। খোসাটা ছাড়াবে না, ওই তোমার স্পিল করবে ওই রসটা। এবার ওই তো হলো। এবার ফেরার তিস্তা তোরসায় টিকিট, এবার সকাল তিস্তা তোরসা বোধহয় একদম সকাল সকাল এনজিপি থেকে, ওটা আমরা অ্যাভেল করতে পারবো না, সেটা ততক্ষণে জেনে গেছি। আবার এখানে ফোন করে ওর এক জামাইবাবু, উনি টিকিট ফিকিট অ্যারেঞ্জ করে দেন। তো ওনাকে তখন আবার ফোন করে বলা হলো যে ওটা যদি অন্য কোনো ট্রেনে শিফট করা যায়, পরে সন্ধ্যের টিকিটে, মানে ফেরাটাও একটা সেরকম, মানে আমাদের গাড়ি পাচ্ছি না, ওখান থেকে ফিরবো কি সেই ওখান থেকে যেরকম মানে সিটং থেকে একটা গাড়ি 7 সকালবেলা ছাড়ে ওদের ওখানে, মানে সবাই যারা কাজ করে ওখানে কাজে আসে তারা ওই গাড়িতে ফেরে, ওই গাড়ি করে আমরা এসেছি ফাইনালি এনজিপি, তারপরে আমরা ট্রেনে করে ফিরেছি। মানে এইটা আমাদের এই রকম ঘোরার মানে প্রবণতা। ভারতলক্ষ্মীতে একটা সিরিয়ালের শুটিং হতো, সেটা হলো এই পথ যদি না শেষ হয়, আমার মনে হয় তোমাদের এই অ্যাডভেঞ্চার যেন না শেষ হয়। তোমরা কিন্তু আমরা একদম শেষ করব, কারণ আমার মনে হচ্ছে যদি তোমাদের গল্প শুরু হয় পার্ট 2 আসতে পারে, তখন তোমাদের আবার হয়তো আরো কিছুটা ডেকোরেশন হয়ে যাবে। তো মানে পার্ট 2তে অবধারিত আমাদের লাগবে। তো যেটা আমরা করব সেটা হলো তোমাদের দুজনের মধ্যে একটা ছোট্ট আমরা গেম খেলবো, দুজনকে কতটা চেনো, অনেকটাই চেনো, মানে সেটা আমি হারবো জানি। তো সেই জায়গা থেকে এইটা আন্ডারস্ট্যান্ডিংটা একটু ছোট্ট করে দেখবো। দ্রোণদার অভিনীত প্রথম নাটক
অব্যক্ত আমার দেখা এটাই। প্রথম নাটক তো অনেক ছোটবেলা, ওটা সেটা তো তো ওর জানার ছোটবেলায় মানে কথাই নয়। ছোটবেলার নাটকটা যদি ছেড়ে যাই তাহলে হ্যাঁ অব্যক্ত। আচ্ছা, বৌদির সব থেকে পছন্দের হিরো বাংলা? বাংলা আমি নাকি না, মানে জোকস অ্যাপার্ট, ওর পছন্দের হিরো বোধহয় যিশু নাকি, যিশুদা। যিশু সেন। রোনা মাধ্যমিকে কত পেয়েছিল? বলতে পারবো না। ওরে বাবা, তবে ভালোই পেয়েছিল, মানে অ্যাবাভ 80 তো ডেফিনেটলি 85-90 এরকমই হবে। ওরকমই ছিল? হ্যাঁ। আচ্ছা, বৌদির জীবনে করা প্রথম চাকরি বা সেই কোম্পানির নাম? আইবিএম বোধহয়। আইবিএমটাই সাকসেসফুল হিসেবে ধরতে পারো, মানে আমি প্রথম জয়েন করেছিলাম উইপ্রো, 6 ডেজ মতো কাজ করেছি, তারপরে আইবিএম। অসাধারণ। আচ্ছা, বেশ। ড্রোনদার কি ধরনের সিনেমা ভালোবাসে, মানে রোমান্টিক, হরর, কি ধরনের সিনেমা ভালোবাসে? সব রকমই, মানে ওর সব রকম সিনেমাই ভালোবাসে, তবে আমার মনে হয় সাসপেন্স থ্রিলার। বেশ। যদি তোমার কোনো একটা অভিনয় বৌদিকে সব থেকে বেশি ইমপ্রেস করে থাকে, যে মানে যেটার জন্য বৌদি গর্বিত হয়ে ফিল করতে পারে, সেটা কোনটা? এটা তো সব মানে প্রথম কথা হচ্ছে ও ভালো বলতে পারবে, তবে আমায় যদি বলতে হয়, আমার একটা অনেক আগে কালার্স বাংলায় একটা কাজ করেছিলাম, নষ্ট নীড়, মানে রবীন্দ্রনাথের নষ্ট নীড়, সেই কাজটা ও খুব পছন্দ করেছে আর কি আমার কাজ দেখে। জানি না, কাজ অনেকই পছন্দ, কিন্তু মানে একটা হয় না, মানুষের এক্সপিরিয়েন্সের সাথে সাথে ম্যাচুরিটিটাও বাড়ে, সেই ক্ষেত্রে মানুষ অনেক বেটার কাজ করতে পারে। ওর নষ্ট নীড়ে সেই সময় ওর যা এক্সপিরিয়েন্স ছিল, সেই তুলনায় মানে হি ওয়াজ রিয়েলি গুড, মানে ওটা আমার খুব, মানে আমি খুব ওটা অ্যাপ্রিসিয়েট ওকে করিও। আর সেটা বাদ দিয়েও দীপাবলির 7 কাহনও আমার খুব ভালো লেগেছে, মানে এটাও একটা ভালো। কত কমপ্লিমেন্ট আজকে ইন্টারভিউর মাধ্যমে পেয়ে যাচ্ছ। আচ্ছা, যদি এবার তোমার কাছেই আসি, যদি ড্রোনদা একটা ব্র্যান্ড হয়, ব্র্যান্ড ড্রোন, তাহলে তার ট্যাগলাইন কি হবে? ভালো প্রশ্ন। এটা একটু ভেবে বলাই ভালো। এক কথায় যেটা তোমার মনে হচ্ছে। স্টোরি টেলার। তুমি কি বলবে? হ্যাঁ, ঠিক আছে, স্টোরি টেলার, ঠিক আছে। মানে কেন বললাম সেটা বলি, মানে কেন বললে? হ্যাঁ, সেই জন্যই বলি যে এটা খুব, মানে তাড়াহুড়োর মধ্যে আমি একটা বললাম বলে। স্টোরি টেলার কেন বলছি, মানে ও গল্প বলার মানুষ, তো সবাই কথা বলি আমরা, কিন্তু ওর কথা বলার ভঙ্গিটা অনেক বেটার, মানে হি ক্যান এক্সপ্রেস ইন আ গুড ওয়ে, সেইটা একটা ব্যাপার। আর সেটা বলার মধ্যে না ধরে রাখা, মানে কোথায় কতটুকু বলতে হবে সেইটা যেমন খুব মাপটা খুব মানে ভালো। আর সেটা বাদ দিয়ে মানে ও এমনি বই পড়তে এগুলোর মধ্যে থাকতে ভালোবাসে, মানে ওর যদি ফেভারিট পাস টাইম কেউ বলে, তাহলে এগুলোর মধ্যে অ্যাপার্ট ফ্রম সিনেমা, এগুলোর সঙ্গে যেমন বইয়ের সঙ্গে একটা অনেকটা সময় কাটাতেও ভালোবাসে, তো তাই জন্য প্রিসাইজলি স্টোরি টেলার। আর একদম শেষ করবো দুটো প্রশ্ন দিয়ে, এক তোমার আসন্ন কাজ মোটামুটি কী কী ভাবছো, কারণ ওটিটি প্ল্যাটফর্ম আছে, আর আরেকটাই প্রশ্ন, যদি তোমার একটা অটোবায়োগ্রাফি এই সময় লেখা হয়, তাহলে সেটার নাম কি দেবে? ও মাইক একটা মাঝখানে অ্যাড অন করবো, আরেকটা ভালো কাজ হলো বেনুদার টেনশন। মানে ওটা কেন বলছি, বিকজ ওই কাজটা করার আগে ও নিজে কিন্তু আমি আই ওয়াজ নট ভেরি শিওর যে আমি কতটা জাস্টিস করতে পারবো, এরকম একটা আমার কাছে অফার এলো তো। আর এটা একটা মাঝখানে আমি বলি, ও এটা নিয়ে খুব রিজিড, মানে কখনো কিছু অফার এলে না চট করে, মানে ধরো ওকে কেউ কথা গল্পটা শোনালো, ও মানে আমি খুব, যেমন আমার খুব কৌতূহল, কি বললো, কি কাজ, কেমন, কি রকম গল্প আমাকে বলো, ও যেমন সেটা একদম বলতে চায় না, মানে একদম বলতে চাইতাম না, কারণ আমার প্রফেশনাল জিনিসটা আমি কখনোই কারোর সঙ্গে, বাড়ির কারোর সঙ্গে ডিসকাস করতাম না। আমার মনে হতো এটা আমার জিনিসটা আমার মধ্যেই, প্রফেশনাল ব্যাপারটা প্রফেশনাল জায়গায় থাকাই ভালো। আচ্ছা, যখন প্রোডাক্টটা আসবে তার দেন ইউ ওয়াচ ইট অ্যান্ড ডিসকাস, কিন্তু তার ও যেভাবে আমাকে পোক করতে থাকে, মানে সেটা অসম্ভব হয়ে দাঁড়ায় আর কি, না বললে আমার মোটামুটি একটা এই ব্যাপার বলতে হয় আর কি, জিসটা যেরকম। ও প্রথম গল্পটা শুনেই বললো তুমি এটা ভালো করতে পারবে,
বাট আই ওয়াজ নট শিওর। আমার অ্যান্ড বেনুদার টেনশনে খুব ভালো রেসপন্স এসেছিল, মানে ফ্রম এভরিওয়ান, মানে দর্শকও এখনো যারা হয়তো পরে ওটিটি প্ল্যাটফর্মে দেখেছেন বা দেখেন এখন বা আমাদের একদম চেনা জানার একটা- মধ্যেও, তারাও যেমন খুব ভালো মানে রেসপন্স আমিও পেয়েছি, মানে আমার বন্ধু মহলেও যারা দেখেছে যেমন বলছে খুব ভালো একটা মানে এখনকার, হ্যাঁ কারণ সব মিলিয়ে ধরো হিন্দির পার্সপেক্টে বাংলা আমরা সবাই চেষ্টা করছি, দেখছিও, ভালো যে হচ্ছে না তা নয়, কিন্তু সেই পরিমাণটা হয়তো কম হিন্দির সাপেক্ষে। কিন্তু সেই জায়গায় বেনুদার টেনশন আমি বলবো যে খুব বেশি পাবলিসিটি না পেলেও গল্পটা একটু অন্যরকম ভালো, তো তাই জন্য মানে ওইটা অ্যাড অন করলাম, ভুলে গেছিলাম, মিস করে গেছিলাম। চলো এরকম ভাবে যে ভালো স্টুডেন্ট না তুমি এরকম স্টার দিয়ে লিখতাম। এবার প্রশ্নটা একবার একটু- হ্যাঁ, সেটা হলো কি তোমার আসন্ন কাজ মোটামুটি কি কি ভাবছো, কোনো ওয়েব সিরিজ, মুভি বা কিসের কথা চলছে? আর আরেকটা হলো যদি তোমার একটা অটোবায়োগ্রাফি লেখা হয় তার নাম কি হবে? তোমার দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিই। সেটা হচ্ছে যে আমি মানে এটা আমি অন্তর থেকে বলছি, একটু মানে ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে, পৃথিবীর যে কোনো জায়গায় আমার নাড় করাও, আমি এতটাই ক্ষুদ্র একটা মানুষ, অটোবায়োগ্রাফি মানে অটাও এখনো আমার মানে সেই জায়গাটা পৌঁছতে আমার এখনো অনেকটা জন্ম নিতে হবে আর কি, এতটাই ক্ষুদ্র একটা মানুষ আমি, ফলে অটোবায়োগ্রাফি প্রশ্নই উঠছে না। যদি তোমার জীবনে যা যা তুমি দেখেছো, যা যা শিখেছো, হ্যাঁ, আমার তারপর একটা যদি জার্নিটা হতে পারে, আমি যেমন তোমার হ্যাঁ। গল্প ছলে আমার জার্নিটুকু মানে জার্নিটা, হ্যাঁ এটা বলতে পারো যে আর 5 জনের থেকে হয়তো আমার জার্নিটা একটু লং, কারণ আমাকে স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, ইটস নট অ্যাট অল ইজি। এই যে স্ট্রাগলটার মানে জার্নিটাতে আমরা তো মানুষ খুব চিনি, আমরা বুঝতে পারি কে তেল ভালোবাসে, কে দেখায় যে সে তেল ভালোবাসে না, কিন্তু আলটিমেটলি ওটাতেই সে পরিপুষ্ট হয়। তার সঙ্গে নিজেকেও অনেক বেশি চেনা যায়। অনেক জায়গায় আমাদের ভাঙতে চুরতে হয় যে এই জিনিসটা আমি নই কিন্তু আমার করতে হচ্ছে। পাশের হয়তো খুব কাছের বন্ধুটা বলছে তুই তো এটা নোস কেন করছিস, ভাই করতে হচ্ছে, বোঝ সিচুয়েশন এরকম জায়গায়। এরকম কোনো অভিজ্ঞতা বা কোনো শিক্ষা তুমি পেয়েছো? মানে তেলটা নেওয়ার কথা বলছো না দেওয়ার কথা বলছো? দেওয়া নেওয়া, মানে যে দেখেছো একটা ক্যারেক্টারকে এরকম, এবং অনেক জায়গা হয় না এরা আমাদের জীবনের ধারণাটা বদলে দেয়। মানে মানুষ হিসেবে তো আমরা প্রথম থেকে খুব নরম, কিন্তু কিছু মানুষ জীবনে এসে আমাদের বুঝিয়ে দেয় আমাদের ভেতরেও কিছু শয়তান প্রবৃত্তি চলে আসতে পারে প্রত্যেকটা মানুষের জীবনে। এরকম ঘটনা যেটা তোমার ব্যক্তি মানুষ হিসেবে চেঞ্জ করেছে, এবং তুমি মানে তুমি জানো এটা চেঞ্জ হয়েছে কারণ এই পরিস্থিতিটার জন্য। না, প্রথম কথা এটা বলি যে ভালো প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে আমি সবার আগে যেটা মানে বলবো সেটা হচ্ছে একজন মানুষের না নিজেকে আগে চেনা দরকার, নিজেকে অ্যাসেস করাটা দরকার। সেই অ্যাসেসমেন্টটা যদি ভুল হয় তাহলে সব অঙ্ক ভুল হতে হতে যাবে। যদি আমি নিজেকে ঠিক অ্যাসেস করতে পারি তাহলে আমি প্রপার স্টেপগুলো নিতে পারবো। আমি যে একটু আগেই তোমাকে বললাম, আমি সত্যি বিশ্বাস করে আমি অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ, মানে এত বড় একটা ইন্ডাস্ট্রি বলো যাই বলো, আমি খুব সামান্য একটা অংশ। আমি খুব সাধারণ, খুব সামান্য একজন অভিনেতা। হ্যাঁ, কিছু মানুষের কাজ হয়তো মানে আমার কাজ হয়তো ভালো লাগছে, ঠিক আছে, ফাইন। কিন্তু এই যে তেলের ব্যাপারটা বলছো, মানে এটা না চিরাচরিত কালের প্রথা, কিন্তু কেমন শুধু আমাদের প্রফেশন নয়, যে কোনো কর্মক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রে, ইনফ্যাক্ট পরিবারেও। এবারে আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে, প্রতিটা দিন। কারণ একটা মুহূর্তের জন্য কেউ আমাকে এসে কোনো হাত ধরে তুলে নিয়ে গিয়ে কোথাও বসিয়ে দেয়নি, কিন্তু এটুকু আমি বলতে পারি। আমার মানে 14 পুরুষের মধ্যে কেউ কখনো কোনো দিন সিনেমা ক্যামেরা কেমন দেখতে হয় দেখেনি, কেউ ইন্ডাস্ট্রির সব কোনোভাবে মানে জড়িয়ে নেই। আমার একমাত্র বাবা আছেন যিনি থিয়েটারে মানুষ, সেটা অন্য জিনিস, কিন্তু প্রফেশনের জায়গাটা সম্পূর্ণভাবে আমি খুব কাছ থেকে দেখেছি, বোথ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আমি দেখেছি। তো যেহেতু আমি খুব গ্রাউন্ড লেভেল থেকে শুরু করেছি, একদম মানে অলমোস্ট ক্রাউড এর থেকে শুরু করেছি, ফলে জার্নিটা আমি কিন্তু খুব ভালো করে জানি। মানে আমি এমন কিচ্ছু করব না যেটা আমাকে মানে আমার কাপ অফ টি নয়, আমি সেটা করবই না। এই যেটা তুমি বললে সেটা আমার কাপ অফ টি নয়, আমি জানি কতটুকু আমি পারবো, কতটুকু পারবো না, অ্যান্ড আই এম হ্যাপি যেটা আমি পাচ্ছি। যতটুকু করে আমি যেটা পাচ্ছি তার জন্য আমি খুব খুশি। এর থেকে বেশি যদি আমি কারুর পিছনে আরও বেশি, যেটা তুমি বললে, সেইগুলো করে অন্যভাবে আমার কাজ
যদি আমি ফেভার করে কাজটা পেতাম হয়তো আমি এতটা মানে আনন্দ পেতে পারতাম না। দিনের শেষে তুমি মানুষ হিসেবে খুশি? খুশি, ভীষণ খুশি। মানুষ আমার কাজ পছন্দ করছেন, আমি আমার নিজের মতো চেষ্টা করে এফার্ট দিয়ে আমার যারা টিম আছে সবাই আমাকে হেল্প করছে, করে আমি একটা জিনিস করছি, তার আনন্দটা অন্যরকম। কিন্তু কেউ যদি তোমাকে ফেভার করে, তুমি কাউকে কারোর পদলেহন করে তুমি যদি কিছু একটা পাও, তার সেটা খুব বেশি দিন সাস্টেন করে না, জানো তো, এটা আমি বিশ্বাস করি। যে কারণে আমি সবসময় এটা মনে মনে চাই এবং এটা বিশ্বাসও করি যে তোমার ভেতরে যদি সেই জিনিস না থাকে তুমি বেশি দিন টিকে থাকতে পারবে না। এমন এমন কাজ আমি নিজে চেষ্টা করি যে আমার যে সময়টুকু আমি পাই অবসর সময়, আমি এমন এমন কাজগুলো দেখার বা সেইগুলো নিয়ে জানার পড়ার চেষ্টা করি যেগুলো আমাকে এনরিচ করে, আমি যে জায়গায় আছি তার থেকে আরও উঁচু জায়গাতে আমাকে নিয়ে যাওয়ার ইন্সপিরেশনটা দেয়। আমি যদি এখানেই স্ট্যাটিক হয়ে দাঁড়িয়ে থাকি তাহলে আমি অভিনেতা হিসেবে বা যে অ্যাক্টর হিসেবে, আমি শিল্পী হিসেবে আমার কোনো কিচ্ছু নেই। আগামী দিনে যেন আমি এখান থেকে আরও বেশি বেটার জায়গায় যেতে পারি, সেইভাবে আমি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি, এটুকুই বলবো। তো তোমার এই বেটার হওয়ার, মানুষ হিসেবে বেটার হওয়ার, অভিনেতা হিসেবে মানুষ হওয়ার তোমার এই যাত্রা, এবং তোমাদের দুজনেরই অ্যাডভেঞ্চারাস লাইফ চলতে থাকুক। শেষ করবো, অটোবায়োগ্রাফির কথাটা তুমি বলবে না, তুমি যেহেতু আবৃত্তি এবং গান দুটোর ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছো, লাস্ট যদি তোমার গলায় একটা গান শোনা যায়। আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে না, আমি প্রচুর পুরনো গান শুনে বড় হয়েছি। আমার বাড়িতে ভীষণ চর্চা ছিল, মানে সবারই, আমরা যে সময়টা আমরা বড় হয়েছি সে সময় হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, এদের গান শুনে তো আমরা বড় হয়েছি। আমি ভীষণ ওই সময়টাতে খুব ভালোবাসি, পুরনো গান শুনতেও ভালোবাসি, একটু আধটু মানে গাইতেও ভালোবাসি আর কি। তো আমি চেষ্টা করছি, আমার খুব প্রিয় শিল্পী মান্না দের একটা গান একটুখানি চেষ্টা করি। আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও, ধরা দেবে বলে আশা করে রই, তবু ধরা নাহি দাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।